বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের গত লেকচারে আমাদের আলোচনার বিষয় ছিল ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আমাদের এই মূল আলোচনাটার হেডিং আমি বলছি ক্যালকুলাস ফর ফিজিক্স। দ্যাট ইজ, আমরা এই ইন্টারমিডিয়েট ফিজিক্স শুরুতেই আমরা দেখতে পারি যে বিভিন্ন রকমের প্রমাণগুলোর ক্ষেত্রে ক্যালকুলাসকে অনেক বেশি করে ব্যবহার করা হয়েছে, এবং ফিজিক্সের একেবারে প্রথম যে চ্যাপ্টার ভেক্টর দিয়ে যেখানে শুরু, ভেক্টর, গতি, এই সব ক্ষেত্রেই প্রমাণগুলোতে ক্যালকুলাসকে ব্যবহার করা হয়েছে। তাই স্টুডেন্টদের এই প্রমাণগুলো অনেকেরই মুখস্থ করে পড়তে হয়, না বুঝে পড়তে হয়, যাদের ক্যালকুলাস সম্পর্কে ধারণা থাকে না। তাই আমি আসলে এই ক্লাসটা, যদিও অ্যাপারেন্টলি এটা ম্যাথমেটিক্সের ক্লাস বা ক্যালকুলাসের ক্লাস, কিন্তু এটা আসলে ফিজিক্সেরই ক্লাস। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে ক্যালকুলাস ফর ফিজিক্স পার্ট 2, এই আজকের আমাদের ক্লাস। ক্যালকুলাস ফর ফিজিক্স এটা হচ্ছে পার্ট 2, আজকের লেকচারের বিষয়। আচ্ছা, তো গত ক্লাসে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস সম্পর্কে কথা বলছিলাম, এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন ব্যাপারটা কি, এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম। তো আজকে আবার এটাকে একটু রিভিউ করি। তো ডিফারেন্সিয়েশন আমি বলছিলাম যে, যেমন আবার সেই একটা উদাহরণ দিয়ে শুরু করি। যদি এস যদি সরণ হয়, এস হলো সরণ, আর এই সরণ এস যদি সময় টি এর সাথে সম্পর্কিত হয়, সরণ এস সময় টি এর সাথে সম্পর্কিত, সো এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি যে এস ইকুয়ালস টু, এই এস প্রতীক দিয়েই আমি ফাংশনকে রিপ্রেজেন্ট করতেছি এস টি। যেমন আমরা y ইকুয়ালস টু এফ এক্স যখন আমরা বলি, তখন এফটা হচ্ছে ফাংশনের বর্ণনা করার মতো একটা প্রতীক হিসাবে আমরা এটাকে চুজ করি। তো এস কে যদি আমরা সরণ বলি, তাহলে সরণকে আমরা টি এর ফাংশন হিসাবে বললে এস ইকুয়ালস টু এস টি, এবং ধরে নিলাম এই এস ইকুয়ালস টু এস টি ইকুয়ালস টু সে টি টু দি পাওয়ার 4। তো যদি সরণ এরকম ভাবে সময়ের ফাংশন হয়, তাহলে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, অর্থাৎ সেই সরণের সাপেক্ষে সময় সাপেক্ষে সরণের পরিবর্তনের হার যদি আমরা টি এর অতি সামান্য পরিবর্তনের জন্য বের করতে চাই, তাহলে আমরা এটা এরকম ভাবে লিখি ডেল্টা এস বাই ডেল্টা টি, এবং এখানে আমরা একটা প্রকাশ এরকম ভাবে দেই যে ডেল্টা টি টেন্স টু জিরো, অর্থাৎ ডেল্টা টি অর্থাৎ টি এর খুবই খুবই সামান্য পরিবর্তনের ক্ষেত্রে এস এর যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনকে যদি আমি ডেল্টা টি দিয়ে ভাগ করি, তাহলে এই জিনিসটাকেই আমরা এইভাবে সংক্ষেপে লিখি ডিএস বাই ডিটি। এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের প্রকাশ। এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস ডি ডিটি অফ এস বা ডিএস বাই ডিটি করি এটাকে আমরা। এই ডিএস বাই ডিটি ইকুয়ালস টু হচ্ছে এই টি টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে এটা 4t কিউব হবে। অর্থাৎ এই যে ডিফারেন্সিয়েশন অপারেশন, সেই ডিফারেন্সিয়েশন অপারেশন দিয়ে আমরা যে 4t কিউবটা পেলাম, এই 4t কিউবটাই আমাকে এস এর বিভিন্ন টি এর বিভিন্ন মানের ক্ষেত্রে এস এর পরিবর্তনের হার বলে দিবে। তাহলে টি এর সাপেক্ষে এস এর পরিবর্তনের হার, টি এর সাপেক্ষে এস এর পরিবর্তনের হার যদি আমরা বলি, তাহলে টি এর সাপেক্ষে এস এর পরিবর্তনের হার, এই জিনিসটা তোমরা চিন্তা করো, তোমরা এটা জানো যে সময় সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে আমরা বলে আসছি বেগ। তার মানে এই বেগ ভি, তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি হুইচ ইজ ইকুয়ালস টু 4t কিউব। অর্থাৎ এই টি এর মানগুলো এখানে বসালে আমরা বিভিন্ন সময়ে বস্তু কণাটার সরণের ভিন্ন ভিন্ন মানগুলো পাবো। আর ঠিক একই রকম ভাবে আমরা এখানে যদি টি এর ভিন্ন ভিন্ন মানগুলো বসাই, তাহলে টি এর ভিন্ন ভিন্ন মান থাকা অবস্থায় বেগের ভিন্ন ভিন্ন মানগুলো পাবো। এবং স্পষ্টত এখানে বোঝা যাচ্ছে
যে বেগের মানগুলো যেরকম টি এর সাথে মানে টি এর মানগুলো যেরকম সরি সরণের মানগুলো যেরকম টি এর সাথে সম্পর্কিত ছিল, টি এর সাথে সাথে পরিবর্তনশীল ছিল, বেগের মানগুলো টি এর সাথে সম্পর্কিত এবং টি এর সাথে সাথে পরিবর্তনশীল। তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম যে এটা হচ্ছে টি এর সাপেক্ষে এস এর টি অ্যাজ এ ফাংশন অফ সরি এস অ্যাজ এ ফাংশন অফ টি, যেখানে আমরা এখানে এটাকে টি টু দি পাওয়ার 4 কে আমরা বললাম যে সরণ এস একটা ফাংশন অফ টি। এখন আমরা আবার এই এফ প্রতীক ব্যবহার করি, ফাংশন অফ টি। আর এখানে আমরা ভি পাচ্ছি অ্যাজ অ্যানাদার ফাংশন অফ টি, যেটার জন্য আমরা জি টি প্রতীক ব্যবহার করি। তাহলে এই যে এফ টি থেকে আমরা জি টি তে আসলাম, এই প্রক্রিয়াটাকেই আমরা নাম দিছিলাম ডিফারেন্সিয়েশন। এটাকে আমরা বলছিলাম ডিফারেন্সিয়েশন, বা এটাকে আমরা বাংলায় অন্তর্কলন বা ব্যবকলন ইত্যাদি বলতে পারি। এটাকে অন্তরীকরণও বলা হয়, অন্তরীকরণ। অন্তরীকরণ, অন্তরীকরণ নামটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, অন্তর মানে হচ্ছে ব্যবধান। তো ব্যবধান বা পার্থক্য, এটা যেহেতু পার্থক্য বা পরিবর্তন থেকেই হচ্ছে, কাজে এই ধরনের নামটা দেওয়া হয়েছে অন্তরীকরণ। অর্থাৎ কি হারে এটার পরিবর্তন হয় বা পরিবর্তনটা কি হারে পরিবর্তিত হয়, এই সবটাই আমরা এইখান থেকে এই 4t কিউব থেকে বুঝতে পারি। এবং তোমরা এখানে দেখো যে এই 4t কিউব দেখে আমরা আবার বুঝতে পারতেছি, যদি আমরা এই ভি কে আবারও ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ ভি অ্যাজ এ ফাংশন অফ জিটি, যদি আমরা আবার এরকম ডিভি বাই ডিটি লিখি, ডিভি বাই ডিটি, এটাও কিন্তু আমাদের পাওয়া যাবে। এবং এটা আমরা ক্যালকুলাসের নিয়মে যদি ডিভি বাই ডিটি বের করি, তাহলে এখানে 4টা থেকে যাবে আর টি এর আগের পাওয়ার 3টা আসবে এবং টি এর পাওয়ার 1 কমে যাবে, 4t স্কয়ার, তার মানে 12t স্কয়ার। অর্থাৎ এই যে ডিভি বাই ডিটি, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে, ওটা যেমন যেমন ছিল এস এর পরিবর্তনের হার, এটা হবে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এবং তোমরা জানো যে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ, এবং এক্সেলারেশন বা ত্বরণ বা এক্সেলারেশন এ ইকুয়ালস টু হচ্ছে ডিভি বাই ডিটি। এবং এই জিনিসগুলো লেখার আরো একটা প্রক্রিয়া আছে এরকম, যেমন আমরা যখন লিখছি যে ডিএস বাই ডিটি ইকুয়ালস টু ভি, তারপরে আবার ডিভি বাই ডিটি যখন লিখতেছি, ডিভি বাই ডিটি, এই ডিভি বাই ডিটির ক্ষেত্রে আমরা আসলে কি লিখি, ডি ডিটি অফ ডিএস বাই ডিটি। তো এটা ক্যালকুলাসের নিয়মে, এটা লেখার নিয়মটা হচ্ছে এরকম, আমরা এই ডি দুটোকে একসাথে এখানে ডি স্কোয়ারের মতো করে লিখবো। এর মানে কিন্তু এই দুটো ডি গুণ হচ্ছে ব্যাপারটা তা না, এটা হচ্ছে আমাদের লেখার নিয়ম। আর ডিটি দুটোকে আমরা এরকম ডিটি স্কোয়ার লিখবো, এরপরে এখানে আমরা লিখবো এস। এই যে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার অফ এস, এটা হচ্ছে এস কে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় এস এর দ্বিতীয় অন্তরক, অন্তরক, বা ইংরেজিতে আমরা এটাকে সেকেন্ড ডেরিভেটিভ বলি, সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ। অর্থাৎ ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার অফ এস, তাহলে এস এর ফার্স্ট ডেরিভেটিভ হলো ভেলোসিটি, আর এই যে সেকেন্ড ডেরিভেটিভ, এই সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে ত্বরণ। আমরা এটাকে ত্বরণ বলি, ত্বরণ বা এক্সেলারেশন বলি, কারণ এই পর্যন্ত আমরা আসলে নাম দিই, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলি, ত্বরণের পরিবর্তনের হারকে আমরা অন্য কোনো নাম ইচ্ছা করলে দিতে পারি, কিন্তু আমরা সেগুলাকে আর নাম দেই না। যদি ত্বরণটাও যদি পরিবর্তনশীল হয়, এবং এখানে আমরা দেখতেছি যে ত্বরণটাও কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ বেগের পরিবর্তনের হারটা যা আসবে সেটাও আসলে কনস্ট্যান্ট না, সেটাও পরিবর্তনশীল। অর্থাৎ আমরা তারপরেও আমরা সেটাকে ডিফারেন্সিয়েট করে সেই পরিবর্তনশীলতাটাকেও আমরা বের করতে পারবো। অর্থাৎ পরিবর্তনের হার যতক্ষণ পর্যন্ত পরিবর্তনশীল থাকে, ততক্ষণ পর্যন্ত ওই পরিবর্তনশীল পরিবর্তনের হারকে নতুন করে বের করা, ওই পরিবর্তনশীলতাকে নতুন করে দেখা, সেটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উদ্দেশ্য। এই হচ্ছে মোটামুটি আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস সম্পর্কে যদি এইটুকু ধারণা আমরা রাখি, আমরা তাহলে ক্যালকুলাসটাকে আমরা যখন পদার্থবিজ্ঞানে ব্যবহার করব, তখন আমরা এটা বুঝতে পারবো, এবং কেন ব্যবহার করব বা সেই ব্যবহারের ক্ষেত্রে আমাদের সমীকরণগুলো কিভাবে সাজাতে হবে, সেই জিনিসগুলো আমরা এইটুকু আন্ডারস্ট্যান্ডিং যদি আমাদের হয়ে থাকে, তাহলে এটা আমরা বুঝতে পারবো। এখন আমরা আসি, এই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমরা বুঝলাম, ডিফারেনশিয়াল ক্যালকুলাসটাই আসলে ক্যালকুলাসের সবটুকু না। ক্যালকুলাস বলতে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস এই দুটোর কম্বিনেশন বলি, ইন্টিগ্রাল ক্যালকুলাস।
ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আমরা বলি সমাকলন। এটার আরেকটা বাংলা হচ্ছে, এটার বাংলা হচ্ছে সমাকলন, সমাকলনীয় ক্যালকুলাস। আচ্ছা, একটা কথা, আমি এই আমার আগের লেকচারে ক্যালকুলাস শব্দটা নিয়ে আমি তেমন কোনো ব্যাখ্যা দেই নাই। এই ব্যাখ্যাটা আসলে আমি আমার অন্যান্য ক্লাসে সাধারণত দিয়ে থাকি, জিনিসটা আমার মনে আসে নাই, সেই জন্য আমি ব্যাখ্যা দিই না। আমি এখন বলতেছি, ক্যালকুলাস শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট খণ্ডের সংগ্রহ, কালেকশনও বলা হয় এটাকে। ছোট ছোট খণ্ডের সংগ্রহ, কালেকশন। আর আমি এই কথাটা আমার এই যে ইন্টিগ্রাল ক্যালকুলাস আলোচনার সময় কথাটা মনে আসছে কেন, কারণ হলো যে এখন আমরা এই ক্যালকুলাস শব্দটা কেন ক্যালকুলাসে ব্যবহৃত হয় এই জিনিসটা আরো প্রপারলি বুঝতে পারবো এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের সময়। যে কালেকশন, ছোট ছোট খণ্ডের সংগ্রহকে আমরা বলি ক্যালকুলাস। সো ইন জেনারেল ক্যালকুলাস যখন আমরা আলোচনা করি, ওই যে আমরা বললাম যে আমরা ক্ষুদ্র রাশি নিয়ে, ক্যালকুলাসকে অনেকে ক্ষুদ্র রাশি বা ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনকে আলোচনা করার যেই গণিত, সেই গণিতকেও ক্যালকুলাস বলা হয়। বিভিন্ন ভাবে আমরা ক্যালকুলাসকে সংজ্ঞায়িত করতে পারি। আর যে কথাগুলো আমরা এখন আলোচনা করতেছি, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসকে বোঝার পরে আমরা যা যা বুঝতেছি, এসব কিছু বোঝার পরে আসলে ক্যালকুলাস কি এই জিনিসটা জাস্ট একটা ডেফিনেশনের মধ্যে বন্দি থাকবে না, তোমাদের এই পুরো বিষয়টা সম্পর্কে একটা ওভারঅল ধারণা হবে। কাজে আমি এক্স্যাক্টলি ক্যালকুলাস কি, এটা সংজ্ঞা কিভাবে দিতে হবে সেটাকে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না। আমার গুরুত্ব হচ্ছে যে তোমাদের বুঝতে হবে যে ডিফারেন্সিয়েশন জিনিসটা আসলে কি, কেন করি, ইন্টিগ্রেশন জিনিসটা আসলে কি, সেটা কেন করি, এই আন্ডারস্ট্যান্ডিং গুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা আসি ইন্টিগ্রেশন ব্যাপারটা আসলে কি। ইন্টিগ্রেশন ব্যাপারটা আসলে কি, যেমন আমি একটা উদাহরণ নিয়ে কথা আলোচনা করি। যেমন, আচ্ছা, তোমরা সবাই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, এই ফর্মুলাটা তোমরা কিন্তু সবাই জানো। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। এখন বৃত্তের ক্ষেত্রফল যে পাই আর স্কোয়ার, এই জিনিসটা আমরা আসলে কিভাবে জানি? আমরা এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এই জিনিসটার একটা প্রমাণ এখন আমরা একটু দেখব, এবং আমি চেষ্টা করব এই প্রমাণটার উপলব্ধি থেকে ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদেরকে একটা উপলব্ধি দেওয়ার জন্য। আচ্ছা দেখো, এটা যদি একটা বৃত্ত হয়, ধরে নিলাম এটা হলো এই বৃত্তের কেন্দ্র, সরি, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন এই বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি এরকম ভাবে দুইটা রেডিয়াস আঁকি, এবং খুব কাছাকাছি যদি দুইটা রেডিয়াস আঁকি, খুব কাছাকাছি দুইটা রেডিয়াস আঁকলাম। রেডিয়াস আঁকার পর এই যে আমাদের একটা ছোট্টখানি চাপ পাওয়া গেল, এই যে ছোট্ট একটুখানি চাপ, আমরা যদি এই সম্পূর্ণ বৃত্তের পরিধি যদি ধরে নেই, পরিধি সমান ধরে নিলাম এস, এই সম্পূর্ণ বৃত্তের পরিধি যদি এস মনে করি, তাহলে এই ছোট্ট যে চাপের দৈর্ঘ্যটুকু আমরা পেলাম, এই চাপটুকুর পরিমাণ বললাম ডেল্টা এস। অর্থাৎ এই ছোট ছোট ডেল্টা এস গুলো একত্রিত হয়ে যোগ হয়ে আমরা এই সম্পূর্ণ পরিধিটুকু পাবো। আচ্ছা, এখন দেখো, আমরা যদি এখানে যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটুকুর নাম যদি বলি ডেল্টা থেটা, যেহেতু এটা একটা ছোট কোণ তাই এটার নাম বলতেছি আমরা ডেল্টা থেটা। তো আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা কোণ পরিমাপের যে বৃত্তীয় নীতি, সেই নীতি অনুসারে আমরা বলতে পারি যে ডেল্টা এস বাই ডেল্টা থেটা, সরি, ডেল্টা এস বাই আর ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা থেটা। ডেল্টা এস বাই আর ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা থেটা। তাহলে আমরা এইভাবে করে তাহলে আমরা বলতে পারি, সুতরাং ডেল্টা এস ইকুয়ালস টু আর ডেল্টা থেটা। ঠিক আছে, এখন এই যে ডেল্টা এস ইকুয়ালস টু আর ডেল্টা থেটা,
তো এটা আমরা ডেল্টা এস এর মান পেলাম, ডেল্টা এস ইকুয়ালস টু আর ডেল্টা থিটা। এখন এই যে ছোট্ট একটা ত্রিভুজ এখানে উৎপন্ন হলো, এই যে ছোট্ট একটা ত্রিভুজ, যদি সম্পূর্ণ বৃত্তের পরিধিকে যদি আমরা বলি এ, তাহলে আমরা এরকম আরো অনেকগুলো ব্যাসার্ধ এভাবে করে এঁকে, এইরকম ভাবে ব্যাসার্ধ এঁকে আমরা কিন্তু এইরকম ছোট ছোট সবগুলো ত্রিভুজকে যুক্ত করেই কিন্তু আমরা এই বৃত্তটা পাবো। আমরা যদি বলি যে আচ্ছা এখানে একটা প্রশ্ন একটা প্রশ্ন আসতে পারে যে এটা তো হচ্ছে একটা বৃত্তের পরিধির অংশ, তাহলে বৃত্তের পরিধির অংশ হলে এই ছোট্ট অংশটা কিন্তু একটা বক্ররেখা, তাহলে ছোট্ট অংশটা যদি বক্ররেখা হয় তাহলে এই ডেল্টা এ বলতে যদি আমি এই ছোট্ট ত্রিভুজটাকে বুঝাই, এই ডেল্টা এ কে কিন্তু ত্রিভুজ বলা যায় না। এটা কি ত্রিভুজ? এখানে আমি একটা কোশ্চেন মার্ক দিলাম, এটা কি একটা ত্রিভুজ? হ্যাঁ, আমি কিন্তু এটাকে একটা ত্রিভুজ বলতে পারবো যদি আমি বলি ডেল্টা এস টেন্ডস টু 0, অর্থাৎ ডেল্টা এস খুবই ক্ষুদ্র। কত ক্ষুদ্র? আমি যত ক্ষুদ্রই বলবো তার চেয়েও ক্ষুদ্র, অর্থাৎ আমি জাস্ট এটা বলবো যে ডেল্টা এস 0 না, 0-র কাছাকাছি। তাহলে ডেল্টা এস যদি খুবই খুবই ক্ষুদ্র হয় তখন কিন্তু ডেল্টা এ একটা ত্রিভুজেই পরিণত হবে। তাহলে ডেল্টা এস যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে ডেল্টা এ ত্রিভুজে পরিণত হবে, আর ডেল্টা এ যদি ত্রিভুজে পরিণত হয় তাহলে ডেল্টা এ নির্ণয় করার ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা বলতে পারবো যে ডেল্টা এস খুবই ক্ষুদ্র এবং ডেল্টা এ একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা এ ইকুয়ালস টু কিন্তু আমরা বলতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ডেল্টা এস ইন্টু উচ্চতা। এই যে এই উচ্চতার ক্ষেত্রেও দেখো আমরা একটা কথা বলতে পারতেছি যে এই উচ্চতা মানে হচ্ছে এই কেন্দ্র থেকে নিয়ে আমরা যদি এই বিন্দু পর্যন্ত একটা লম্ব আঁকি তাহলে সেই লম্বটা হবে উচ্চতা, অর্থাৎ এই কেন্দ্র থেকে যদি আমরা এখান পর্যন্ত একটা লম্ব আঁকি তাহলে সেই লম্বটা হবে উচ্চতা। এখন স্পষ্টত বোঝা যাচ্ছে যে ডেল্টা এস যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এই লম্বটা আসলে আর এর সমান হয়ে যাবে। তাহলে ডেল্টা এস খুবই ক্ষুদ্র হলে লম্বটা যদি আর এর সমান হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারবো যে ডেল্টা এ ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হচ্ছে আর, ডেল্টা এস ইন্টু আর। এখন আমরা যদি এখানে আমরা যদি এই ডেল্টা এস ইকুয়ালস টু আর ডেল্টা থেটা বসিয়ে দিই তাহলে হাফ ডেল্টা এস ইকুয়ালস টু হচ্ছে আর ডেল্টা থেটা, তাহলে আর ডেল্টা থেটা ইন্টু আর, তার মানে এটা হয়ে গেল আমাদের হাফ আর স্কোয়ার ডেল্টা থেটা। তাহলে এই যে দেখো আমরা ছোট্ট যে ত্রিভুজটা আমরা কল্পনা করলাম এখানে, এই ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রফল ডেল্টা এ ইকুয়ালস টু আমরা পেলাম হাফ আর স্কোয়ার ডেল্টা থেটা। এই যে আমরা এখন এই যে ক্যালকুলাস বা কালেকশন এই কথাটা বলছিলাম, ক্যালকুলাস মানে হচ্ছে ছোট ছোট সংগ্রহ। তাহলে আমরা যদি এই ছোট ছোট ট্রায়াঙ্গেল গুলোকে কালেক্ট করি তাহলেই কিন্তু আমরা টোটাল এরিয়া এ পাবো। সো এই কালেকশন বা সংগ্রহকে আমরা এরকম ভাবে একটা চিহ্ন দিলাম, এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন চিহ্ন, অর্থাৎ সামেশন অফ ডেল্টা এ ইকুয়ালস টু কিন্তু আমরা বলতে পারবো এরিয়া, টোটাল এরিয়া, ত্রিভুজের টোটাল এরিয়া। তাহলে এই টোটাল এরিয়া ইকুয়ালস টু আমরা বলতেছি সামেশন অফ ডেল্টা এ, দ্যাট ইজ সামেশন অফ হাফ আর স্কোয়ার ডেল্টা থেটা। এখন দেখো এই সামেশন মানে হচ্ছে ছোট ছোট ডেল্টা এ গুলোকে যোগ করে আমি এই টোটাল এরিয়াটা পাবো। এখন এই সামেশন যদি ছোট ছোট এরিয়া গুলাকে যোগ করে যদি টোটাল এরিয়াটা পাই, আর প্রত্যেকটা এরিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা সামেশন দ্যাট ইজ আমরা বলতে পারবো এরকম, ধরা যাক এখানে ডেল্টা থেটা তারপরে আবার ডেল্টা থেটা, তাহলে আমরা প্রত্যেকটা এরিয়ার জন্য হাফ আর স্কোয়ার ডেল্টা থেটা, তারপরে আবার হাফ আর স্কোয়ার ডেল্টা থেটা, এরকম ভাবে এগুলো যোগ হতে থাকবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই হাফ আর স্কোয়ারকে আমরা কমন নিতে পারবো, তার মানে হাফ আর স্কোয়ার কমন থাকলো এবং এটা হয়ে গেল সামেশন অফ ডেল্টা থেটা। তাহলে এই ডেল্টা থেটা গুলোকে যদি আমি যোগ করি, টোটাল সমস্ত ডেল্টা থেটাকে যদি আমরা সামেশন করি তাহলে যোগ করলে পরে আমরা আলটিমেটলি সামেশন অফ ডেল্টা থেটা ইকুয়ালস টু আমরা কি পাবো, হাফ আর স্কোয়ার ইন্টু 2 পাই আর। তাহলে এই যে দেখো এই আমাদের 2 কাটা গেল, তাহলে হাফ আর স্কোয়ার ডেল্টা থেটা ইন্টু, আচ্ছা
এখানে কি আমাদের একটু ভুল হয়েছে? s equals to r delta theta half into ভূমি into উচ্চতা r delta theta half r square delta theta, ও সরি, half r square delta theta, এখানে তো r হবে না, আমি এটা r বলছি, দ্যাট ইজ এই rটা হবে না, সেটা আবার মুছে লিখতেছি। দ্যাট ইজ আমরা যদি এই হাফ আর স্কোয়ার থাকবে, আর সামেশন অফ ডেল্টা থেটা মানে কিন্তু 2 পাই, অর্থাৎ সম্পূর্ণ বৃত্তের সবগুলো কোণ, এই যে এই সবগুলো ডেল্টা থেটা যোগ করে যে কোণটা পাবো সেই কোণটা হচ্ছে 2 পাই। তাহলে কি হলো, এখান থেকে 2 2 কাটা গেল, তাহলে আমরা পেয়ে গেলাম পাই আর স্কোয়ার। এই যে দেখো আমাদের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল a ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু আমরা প্রুফ করলাম। আমরা এই কাজটা মনে হয় 9 10 এরকম ভাবে হয়তো সামেশনের চিহ্ন ব্যবহার করা হয় নাই, কিন্তু আমরা যে এই কাজটা করলাম, আমরা আসলে এখানে যে কাজটা করছি সেই কাজটাই হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন। হ্যাঁ, তোমরা 9 10 এও এই ইন্টিগ্রেশন এভাবে করে আসছো, যদি এই প্রমাণটা তোমরা যদি 9 10 এ শিখে থাকো, তাহলে এটাই হচ্ছে আসলে ইন্টিগ্রেশন। কিন্তু এই ইন্টিগ্রেশনে আমরা আসলে কি করলাম, কাদেরকে ইন্টিগ্রেট করলাম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানগুলোকে ইন্টিগ্রেট করলাম। এবং এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানগুলোকে ইন্টিগ্রেট করার আমার প্রয়োজন কি ছিল, যখন আমরা এখানে ইন্টিগ্রেশনটা করলাম, এই যে আমি ফর্মুলাটা ব্যবহার করলাম, যে ত্রিভুজের ফর্মুলাটা যে ব্যবহার করলাম, আমি দেখলাম যে এই ফর্মুলাটা ব্যবহার করার ক্ষেত্রে কন্ডিশন ছিল যে আমাদের এই ডেল্টা এস কে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করে নিতে হবে। অর্থাৎ যখন আমি এরকম ভাবে ইন্টিগ্রাল ক্যালকুলাস করব, ডেল্টা এস কে যখন আমি এরকম ভাবে সামেশন করব, আচ্ছা এখন আমি সরাসরি বলি যে এই ডেল্টা এস কে যখন আমরা এরকম ভাবে সামেশন করব, এবং এই ডেল্টা এস যখন এখানে যখন আমি লিখি ডেল্টা এস যখন টেন্স টু 0 হবে, এই সামেশনটা যখন করব, তখন এইটাকেই আমরা এরকম একটা প্রতীক দিয়ে প্রকাশ করব, ইন্টিগ্রেশন ডিএস। অর্থাৎ ডেল্টা এস যদি টেন্স টু 0 হয়, অতি ক্ষুদ্র হয়, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, যে ক্ষুদ্রতার সীমা হচ্ছে 0 পর্যন্ত, দ্যাট ইজ আমরা ডিএস এর মান 0 বলবো না, শূন্যের কাছাকাছি। তাহলে এই ধরনের ডিএস গুলোকে যখন আমরা যোগ করে করে একটা টোটাল এস কে বের করতে যাব, তখন আমরা এই সামেশন ডেল্টা এস টেন্স টু 0, এই সামেশনকে আমরা ইন্টিগ্রেশন ডেল এস, অর্থাৎ এই ইন্টিগ্রেশন প্রতীকটা ব্যবহার করব। অর্থাৎ একটা মান এস, একটা মান যেই মানটা ছোট ছোট ডিএস গুলোকে যোগ করে করে এই মানটা তৈরি হয়েছে, এই ডিএস গুলোকে যোগ করে করে তৈরি হয়েছে, এটাকে আমরা জিনিসটাকে এভাবে বুঝাই যে সামেশন অফ ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস টু হচ্ছে এস। অর্থাৎ কোন রাশির ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন গুলোকে যোগ করে যে টোটাল রাশিটা পাওয়া যায়, সেই টোটাল রাশিটাকে আমরা ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু এস, বা ইন্টিগ্রেশন সেই রাশি, ইন্টিগ্রেশন ডি অফ সেই রাশি, অর্থাৎ যেই রাশিটা যদি এস হয় তাহলে ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু এস, বা আমরা বলবো যে ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়ালস টু এক্স। এই জিনিসটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের মূল কথা। অর্থাৎ যদি আমরা ক্ষুদ্র পরিবর্তনকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিবেচনা করতে পারি, তাহলে সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনগুলোকে যোগ করে যে টোটাল পরিবর্তনটা হয়, সেই টোটাল পরিবর্তনটাকে বের করার নামই হচ্ছে আসলে সমাকলন বা ইন্টিগ্রাল ক্যালকুলাস। অর্থাৎ একত্রিত, মানে ক্যালকুলাস মানে হচ্ছে আমরা বলবো যে ক্ষুদ্র ক্ষুদ্র সংগ্রহ, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা। তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস মানে হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র সংগ্রহগুলোকে একত্রিত করে যে সংগ্রহটা পাওয়া যায়, যে টোটালটা পাওয়া যায়। অর্থাৎ এই জন্য এই ইন্টিগ্রাল ক্যালকুলাস বা সমকলনীয় ক্যালকুলাসের আরেকটা নাম হচ্ছে যোগজীকরণ। যোগজীকরণ, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের হোয়াট ইজ ইন্টিগ্রাল ক্যালকুলাস বা যোগজীকরণ কি, এই জিনিসটার একটা ব্যাখ্যা। আচ্ছা, এখন আমরা এই যোগজীকরণটা আমরা কিভাবে করব, বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস যে আমরা শিখলাম, সেই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সাথে এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের রিলেশন কি, বা কিভাবে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসকে হেল্প করে, এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। তো এটা জানার জন্য আমরা আরেকটা কাজ একটু করি, আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা একটু কথা বলি। যেমন যেমন আমরা একটা ফাংশন চিন্তা করতে পারি, যে সাপোজ fx y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু, যদি x কিউব হয়, y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু x কিউব যদি হয়, তাহলে আমরা এই ধরনের একটা ফাংশন y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু x কিউব, এখন ধরা যাক আমরা f যখন বললাম, y না, আমরা যদি f যখন বললাম, আমরা যদি এরকম চিন্তা করি যে
কোন একটা বস্তু, সেই বস্তুর উপর, বস্তুর ভর হচ্ছে m, এবং সেই বস্তুর উপর একটা বল প্রযুক্ত হচ্ছে, এবং এই বস্তুর উপর প্রযুক্ত বলটা বস্তুর, যেখান থেকে বস্তুটার উপর বল প্রযুক্ত হওয়া শুরু হয়েছে সেখান থেকে নিয়ে বস্তুটার সরণ যদি x হয়, বস্তুটার সরণ যদি x হয়, তাহলে প্রযুক্ত বল f কে আমরা এরকম একটা ফাংশন দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ f ইকুয়ালস টু x3, অর্থাৎ বলের মান বস্তুর সরণের ঘনফলের সাথে সম্পর্কিত। অর্থাৎ বলের মানটা আমরা কোনো নির্দিষ্ট এককে, ধরা যাক বলকে আমরা নিউটন এককে প্রকাশ করলাম আর সরণকে মিটার এককে প্রকাশ করলাম, তার মানে বস্তুর উপর যে বল প্রযুক্ত হচ্ছে সেই বলটা হচ্ছে শূন্য দূরত্বে, এক্স এর মান যদি শূন্য হয়, এফ এর মান যদি হয়, শূন্য দূরত্বে বলের মান শূন্য, এক্স এর মান যদি 1 মিটার হয় তাহলে বলের মান 1 নিউটন, 2 মিটার হলে 8 নিউটন, 3 মিটার হলে 27 নিউটন। এরকম ভাবে বলের মান কন্টিনিউয়াসলি পরিবর্তিত হচ্ছে, নিরবিচ্ছিন্নভাবে বলের মান পরিবর্তিত হচ্ছে। তাহলে এই যে পরিবর্তনশীল বল দ্বারা বস্তুটার যে সরণ হইতেছে, তাহলে এই সরণের ক্ষেত্রে আমাকে যদি কাজ বের করতে বলা হয়, যে আমরা জানি কাজ সমান হচ্ছে বল গুণ সরণ, অর্থাৎ বল এবং বলের অভিমুখে সরণের গুণফলকে কাজ বলা হয়। যখন আমরা বলতেছি বল গুণ সরণ, তখন কিন্তু এই বলটাকে আমরা ধ্রুব বল বিবেচনা করতেছি, এটা কিন্তু ধ্রুব বল, এই বলের কোনো পরিবর্তন নাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সরণের মান x পরিবর্তনের সাথে সাথে যদি বলের মানও পরিবর্তিত হয়, তখন আমরা কাজটাকে কিভাবে বের করব? আচ্ছা, তখন যদি আমরা এরকম চিন্তা করি, ধরা যাক একটা বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে, এই বলের মান হচ্ছে f, তাহলে এই f বলের দ্বারা বস্তুটার খুব সামান্য পরিমাণ সরণ হলো, dx পরিমাণ সরণ হলো। তাহলে এই dx পরিমাণ সরণ হওয়ার জন্য এর মাঝখানে dx পরিমাণ সরণ হওয়াতে বলের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটাকে যদি আমরা নগণ্য বিবেচনা করি, অর্থাৎ আমরা যদি এরকম চিন্তা করি যে কোন সরণের আগে বলের মান ছিল f, আর সরণ হওয়ার পরে বলের মান হলো f প্লাস df, তাহলে এই দুই পরিমাণ বলের মোটামুটি গড় মানকে আমরা এরকম বলতে পারি f প্লাস df বাই 2, আর সরণ হলো আমাদের dx। তাহলে এই বলের গড় মানকে সরণের মান দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের সরণের যে কাজের মান, অর্থাৎ এই dx পরিমাণ সরণে কৃত কাজের পরিমাণ হচ্ছে f dx প্লাস df ইন্টু dx বাই 2। এখন আমরা বলছি এই dx হচ্ছে অতি অতি ক্ষুদ্র, f এর কিন্তু একটা মান আছে, যে x এর যে কোনো মানের সময় f এর একটা মান থাকবে, তাহলে f থেকে মানটা খুব সামান্য পরিমাণ পরিবর্তন হবে। কিন্তু আমরা দেখতেছি এই পরিবর্তনটাকে কাউন্ট করে বলের গড় মান দিয়ে যদি সরণের মানটাকে গুণ করি, তাহলে যে বলের মানটা, যে কাজের মানটা আসতেছে, সেই কাজের মানটা হচ্ছে f dx প্লাস df ইন্টু dx। এখানে দেখো এই df ও খুবই ক্ষুদ্র, dx ও খুবই ক্ষুদ্র, অর্থাৎ এই মানগুলা যদি দুইটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, তাহলে দুইটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানের গুণফল এই মানের তুলনায় নগণ্য হবে, তখন আমরা এটাকে বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে পরে আমরা বলতে পারি যে প্রকৃতপক্ষে f যখন বলের মান ছিল x সরণ থাকা অবস্থায়, তার পরবর্তী অতিরিক্ত dx সরণে যে পরিমাণ কাজ হলো, সেই কাজকে যদি আমরা বলি dw, তাহলে dw ইকুয়ালস টু হচ্ছে আমাদের f dx। অর্থাৎ আমরা বললাম যে dw ইকুয়ালস টু f dx, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ওয়ার্ক বা পরিবর্তনশীল কাজ। পরিবর্তনশীল কাজের সংযোজন, অর্থাৎ এখান থেকে এখানে যাচ্ছে কাজ হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে কাজ হচ্ছে, এই যে কাজগুলো সংযোজিত হয়ে এখান থেকে x1 থেকে মনে করো এখানে x2 দূরত্ব আসার জন্য যে টোটাল কাজটা হবে, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনশীল কাজগুলোকে সংযোজিত করেই কিন্তু আমি এই টোটাল কাজটা পাবো। তাহলে যদি আমরা বলি যে x1 অবস্থান থেকে x2 অবস্থান পর্যন্ত যেতে মোট কাজ কত হবে, তাহলে তখন আমরা বলবো এই মোট কাজটা হচ্ছে dw, যেটাকে আমরা ইন্টিগ্রেট করব, এবং ধরা যাক এখান থেকে এখান পর্যন্ত
মোট কাজকে ইন্টিগ্রেট করলে আমাদের সেটা এরকম লিখলাম W1 থেকে W2, মানে এই W1 থেকে W2 কথাটা আমরা এই জন্য বললাম, বস্তুটা যেহেতু চলমান বল প্রযুক্ত হচ্ছে, তাহলে x1 অবস্থানে আগে থেকেই কৃত কাজের পরিমাণ ছিল W1, আর x2 অবস্থানে মোট কৃত কাজের পরিমাণ হবে W2। তাহলে এখান থেকে এখানে আসতে কৃত কাজের পরিমাণ W1 থেকে W2 পরিমাণ বৃদ্ধি পাবে এই DW গুলো সংযোজন করে করে। এই সংযোজিত DW গুলোকে আমরা আবার বলতে পারবো ইন্টিগ্রেশন অফ f dx, যেখানে x এর পরিবর্তন হবে x1 থেকে x2। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের প্রথম, আমি যেটা বললাম, আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আসলে এখন ফর্মালি ডিফাইন করলাম যে যখন এই কৃত কাজের মোট পরিমাণটা এই ডিডব্লিউ গুলোকে ইন্টিগ্রেট করে আমরা পেতে যাবো, সেই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে এই এফ ডিএক্স গুলোকে ইন্টিগ্রেশন করে। এখন আমি যদি এই এফ ডিএক্স গুলোকে ইন্টিগ্রেট করতে চাই, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এফ এর সাথে আমার এফ ইকুয়ালস টু এক্স কিউব সম্পর্কটা জানা আছে, তাহলে এফ এর সাথে এক্স কিউব সম্পর্কটা জানা থাকলে এক্স এর মান, আমি এখন একটু এই পেজে আসি, আমি বললাম যে আমার ইন্টিগ্রেশন W1 থেকে W2 DW, এটা হচ্ছে মোট কৃত কাজ, অর্থাৎ এটাকে আমরা এটার নাম দিলাম আমরা W2 মাইনাস W1 ইকুয়ালস টু DW ইকুয়ালস টু ইন্টিগ্রেশন F dx x1 থেকে x2, আর আমরা বললাম F হচ্ছে আমাদের x কিউব ইন্টিগ্রেশন x1 থেকে x2 dx। এখন আমি যদি এই রেজাল্টটা বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার যেটা করতে হবে, x কিউবের মান x1 কিউব লিখবো এবং তাকে অতি ক্ষুদ্র dx দিয়ে গুণ করব, গুণ করে আমার এখানে একটা রেজাল্ট আসবে। এরপর x কিউবের মান x1 প্লাস dx লিখবো, হ্যাঁ, x কিউবের মান, এটা হচ্ছে f এর মান হোল কিউব ইনটু আবার dx, সেখান থেকে আমার আরেকটা মান আসবে। অর্থাৎ এই যে প্রথম মানটা, এই প্রথম মানটা হচ্ছে ওই যে যেটা বললাম f dx x1 x এর মান, অর্থাৎ আমরা এখানে ছবি এঁকে আবার বলতেছি, আমরা এই ছোট পথটাকে এরকম অনেক ছোট ছোট কতগুলো ডিভিশনে ভাগ করে নিলাম এবং এই প্রতিটা ডিভিশন হচ্ছে আমাদের dx। তাহলে x1 এখানে x1 এখানে x2, তাহলে x1 এর পরে x1 প্লাস dx ব্যবধানে এইটুকু স্মরণে আমাদের কৃত কাজ হচ্ছে f ইন্টু dx, যেখানে x ছিল আমাদের x1 কিউব dx। তার পরবর্তীতে আমাদের x এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, কাজে x এর মান যখন dx পরিমাণ চেঞ্জ হচ্ছে, তাহলে x1 প্লাস dx হবে, আর সেক্ষেত্রে কাজে এটা হবে বলের মান, অর্থাৎ f ইকুয়ালস টু, যেহেতু x কিউব x এর কিউবের সমান, তাহলে এই বলের মানকে আবার dx দিয়ে গুণ করব। তাহলে এই dx দিয়ে গুণ করে, তার মানে এটাকে আমরা dw1, এটাকে আমরা dw2, এরকম ভাবে x1 প্লাস dx, এই যে dx এখানে, আচ্ছা এটা আমি ডেল্টা x লিখছি, এখানে ডেল্টা x মানে আসলে dx কেই বুঝবো, যেহেতু ক্ষুদ্রাতি ক্ষুদ্র মান, তাহলে এই ডেল্টা x আরো যোগ হবে, তাহলে এটা হবে হচ্ছে x1 প্লাস 2 ডেল্টা x, এই 2 ডেল্টা x হোল কিউব ইনটু ডেল্টা x, এটা হবে dw2। হ্যাঁ, তো এইভাবে করে যেতে হবে আমাদের কতটুকু পর্যন্ত, এই x1 টা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়ে x2 পর্যন্ত হলো। আচ্ছা, এখন ধরা যাক আমাদের x1 ছিল 2 মিটার আর x2 ছিল 4 মিটার। তাহলে এখন যদি এখান থেকে আমরা এই ছোট ছোট ভাগগুলোকে যোগ করতে থাকি, আর আমরা যদি মনে করি 2 থেকে 4 মিটার পর্যন্ত আমরা এখানে 100টা ভাগ নিব, তাহলে 100টা ভাগ নিলে পরে আমার এই হিসাবটা যতটুকু কারেক্ট হবে, আমি যদি 1000 ভাগ নেই, তাহলে কিন্তু এই হিসাবটা আরো কারেক্ট হবে। এবং আমরা বুঝতে পারতেছি ওই যে ডিফারেন্সিয়েশন থেকে যখন এখানে আমরা আসলাম, তখন আমরা বলছিলাম এটার অ্যাকুরেসি ডিপেন্ড করবে হচ্ছে যে আমরা এই মানটাকে কত ক্ষুদ্র করে নিব তার উপর। তাহলে এটাকে যদি আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র করে নেই, তাহলে কিন্তু 100% বিশুদ্ধভাবে এই রেজাল্টটা বের করতে গেলে আমাকে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ভাগে ভাগ করতে হবে, এবং ভাগ করে এই সবগুলোকে যোগ করে পরবর্তীতে আমাদের এই ফলাফলটাতে আসতে হবে। হ্যাঁ, আমরা যদি যথেষ্ট পরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ নিয়ে হিসাবটা করি, তাহলে এই হিসাবটা করে আমি এই ইন্টিগ্রেশনের মোটামুটি কয়েক ডেসিমেল পয়েন্ট পর্যন্ত বা আমার পছন্দ মতো ডেসিমেল পয়েন্ট পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট আমরা বের করতে পারবো। কিন্তু
এই কাজটা কিন্তু খুব সহজ কাজ না। যে মেথডে আমরা এই কাজটা করব এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং। হ্যাঁ, এখনকার কম্পিউটারের যুগে ইচ্ছা করলে এই ধরনের ফর্মুলাকে কম্পিউটার প্রোগ্রাম করে কম্পিউটার দিয়ে অনেক অনেক অপারেশন করা যায়। হ্যাঁ, এবং এই কাজটা এখন কম্পিউটারে করাও হয়। ইন্টিগ্রেশন, আমরা যে ইন্টিগ্রেশন এখন শিখব, তো কিছু ইন্টিগ্রেশন আছে যেগুলো আমরা ফর্মুলা দিয়ে করতে পারি, কিন্তু এমন কিছু ইন্টিগ্রেশন আছে যেটাকে আমরা যখন ফর্মুলা দিয়ে করতে পারি না তখন কিন্তু এই মেথডটাকে ফলো করা হয়। সো এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেসিক মেথড, মানে এটাই হচ্ছে মূল মেথড। কিন্তু এই মূল মেথডটাকে মাথায় রেখে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস করার জন্য আরেকটা ইজি মেথড আমরা শিখবো, যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন। এখন আমরা সেই প্রসেসটাতে আসতেছি। তাহলে আমরা এই কথাটাকে আবার একটু জটিল হয়ে গেল হয়তো, এই কথাটাকে আমি আর একটু রিভিউ করি। সেটা হলো যে যখন আমার পরিবর্তনশীল বলের মাধ্যমে কাজ বের করতে হবে, যেখানে বলের মানটা সরণের প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, সরণের প্রত্যেকটা মানের ক্ষেত্রে যখন বলের মানটা ভিন্ন ভিন্ন হয়, তো তখন যদি আমি প্রকৃত কাজের মান বের করতে চাই, তাহলে সেই প্রকৃত কাজের মান বের করার জন্য যদি আমার সরণের সাথে বলের সম্পর্কটা জানা থাকে, তাহলে আমরা এই রকম ভাবে সম্পর্কটা লিখতে পারি। অর্থাৎ কৃত কাজ ডিডব্লিউ কে ইন্টিগ্রেট করে আমরা পাবো, এবং সেই ইন্টিগ্রেশনটা আমরা পাবো বলের যে কোনো সরণ থাকা অবস্থায় বলের মান এবং সরণের ক্ষুদ্র পরিবর্তন, অর্থাৎ বল এবং সরণের ক্ষুদ্র পরিবর্তনের গুণফল দিয়ে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের মান বের করতে পারি। এবং ওই সরণগুলোকে একটু একটু করে চেঞ্জ করে আমরা এখানে আসি যে ওই সরণগুলোকে একটু একটু করে চেঞ্জ করে, যেমন এই যে বলছি বল ইন্টু সরণ, এখন প্রতিটা মুহূর্তে এই এম ভরটা প্রতিটা দূরত্বে যাচ্ছে এবং প্রত্যেকটা দূরত্বে তার উপর নতুন নতুন করে ভিন্ন ভিন্ন বল প্রযুক্ত হচ্ছে। তাহলে প্রতিটা ভিন্ন ভিন্ন বলকে ক্ষুদ্র সরণ দিয়ে গুণ করব, প্রতিটা ভিন্ন ভিন্ন বলকে ক্ষুদ্র সরণ দিয়ে গুণ করব। এই গুণফল গুলোকে একত্রিত করে আমি মোট কাজটা করতে পারি, এবং এই মোট কাজটাকেই আমরা এখানে এই ফর্মুলা দিয়ে বুঝাচ্ছি, এফ ডিএক্স ইন্টিগ্রেশন। এবং এই ইন্টিগ্রেশনটা আমরা করব সরণের একটা নির্দিষ্ট মান থেকে নির্দিষ্ট মান পর্যন্ত। আর এই এফটা হচ্ছে সরণের সাথে এরকম ভাবে এক্স কিউব ডিএক্স দ্বারা পরিচালিত, সব এক্স কিউব ডিএক্স দ্বারা, সরি, এফ ইকুয়ালস টু এক্স কিউব দিয়ে এটা প্রকাশিত। অর্থাৎ এক্স এর ত্রিঘাতের সাথে আমাদের বলের মানের সম্পর্ক। তাহলে যদি আমি এই কাজটাকে বাস্তবিকভাবে করতে চাই, তাহলে x1 এর কোন একটা মান, দ্যাট ইজ আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে 2, এই 2 এর জন্য প্রথম আমরা এই x কিউব dx এর মান বের করব, x কিউব dx এর মান বের করব, সেখানে dx এর মান আমরা একটা খুবই ক্ষুদ্র মান বসাবো 2 থেকে 4 পর্যন্ত। যদি আমরা এটাকে 100 ভাগে ভাগ করি তাহলে 2 থেকে 4 পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে 2, তাহলে 2 এর 100 ভাগের 1 ভাগ, তার মানে 0.02, তাহলে 0.02 দিয়ে এটাকে গুণ করব। তারপরে x এর মান 2.02 লিখবো, 2.02 হোল কিউব কে আবার 0.02 দিয়ে গুণ করব, এন্ড সো অন, এরকম ভাবে ক্যালকুলেশন করে করে আমরা এই মানটা বের করব। অর্থাৎ তখন আমরা টোটাল কাজ W পাবো। কিন্তু বাস্তবিকভাবে যদি এইভাবেই আমরা এই ধরনের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজকে বের করতে চাই, সেটা কিন্তু আমাদের জন্য খুবই দুরূহ একটা ব্যাপার হবে। কিন্তু ইনফ্যাক্ট সেটা আমাদের করতে হবে না, এবং এই করতে না হওয়ার জন্যই আসলে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফর্মুলেশনটা শিখতে হবে। এখন কিভাবে এই ফর্মুলাটা আসবে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। আচ্ছা, দেখো, আমরা বলছিলাম, আবার একটু ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ব্যাক করি, আমরা বলছিলাম ডি ডিএক্স অফ এফ এক্স ইকুয়ালস টু জিএক্স। এটার দ্বারা আমরা কি বুঝি? এটার দ্বারা আমরা বুঝি লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, হ্যাঁ, এই ডেল্টা ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু, অর্থাৎ ফাংশন অফ এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে এক্স এর ক্ষুদ্র পরিবর্তন দিয়ে ভাগ, এটাকেই আমরা বলি ডিএফএক্স বাই ডিএক্স। আর এটা ইকুয়ালস টু লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, এই ফাংশন অফ এক্স প্লাস ডেল্টা এক্স, অর্থাৎ এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানের পরিবর্তনের জন্য ফাংশনের পরিবর্তন মাইনাস তার পূর্বোক্ত মান ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এবং এই কাজটা করে আমরা যেটা পাবো, আরেকটা নতুন ফাংশন পাবো, যেটা হচ্ছে আমাদের gx। তাহলে ddx অফ ফাংশন অফ x ইকুয়ালস টু gx বলতে আমরা এই টোটাল অপারেশনটা বুঝি। অর্থাৎ কোন চলক x এর ফাংশন fx কে ডিফারেন্সিয়েট করলে আমরা আরেকটা নতুন ফাংশন gx পাই,
যেই জিএক্সটা হচ্ছে এফএক্স এর পরিবর্তনের হার সূচক ফাংশন। তাহলে এটাকে আমরা আবার একটু নতুন ভাবে এইভাবে লিখি যে ডিএফএক্স ইকুয়ালস টু জিএক্স ডিএক্স। তাহলে ডিএফএক্স ইকুয়ালস টু জিএক্স ডিএক্স, তাহলে এখানে দেখা গেল জিএক্স হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশনের স্বাধীন চলক এক্স, সেই এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন দিয়ে যদি আমরা জিএক্স এর মানকে গুণ করি, তাহলে যে মানটা পাওয়া যায় সে মানটা হচ্ছে জিএক্স ফাংশনটা যে ফাংশনের ডিফারেন্সিয়েশন করে পাওয়া যাবে সে ফাংশনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের মানের সমান। আমি আবার বলতেছি কথাটা, জিএক্স হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনের স্বাধীন চলক হচ্ছে এক্স। তাহলে এই জিএক্স এর যে কোনো মানকে যদি তার স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন দিয়ে গুণ করা হয়, তাহলে যে গুণফলটা হয়, এই গুণফলটা হয় হচ্ছে জিএক্স ফাংশনটা যে ফাংশনের ডিফারেন্সিয়েশন, অর্থাৎ জিএক্স ফাংশনটা যে ফাংশনের পরিবর্তনের হার নির্দেশক ফাংশন, সেই ফাংশনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সমান হয়ে যায়। অর্থাৎ এখানে হচ্ছে ফাংশনের পরিবর্তন আর এখানে হচ্ছে ফাংশন এবং চলকের ক্ষুদ্র পরিবর্তনের গুণফল। তাহলে ফাংশন এবং চলকের ক্ষুদ্র পরিবর্তনের গুণফল যদি ফাংশনের পরিবর্তন হয়, তাহলে আমরা যদি এই গুণফলটাকে ইন্টিগ্রেট করি আর এই গুণফলটাকে ইন্টিগ্রেট করি, তাহলে বাম পাশে আমরা পাচ্ছি ফাংশনের পরিবর্তন আর ডান পাশে পাচ্ছি ফাংশন এবং চলকের ক্ষুদ্র পরিবর্তনের গুণফলের যোগফল। তাহলে এইখানে হচ্ছে আমাদের, সেই যে আমরা এখন বললাম যে আমরা বলছি যে ডিডব্লিউ ইকুয়ালস টু আমাদের এফ ডিএক্স ছিল, ডিডব্লিউ অর্থাৎ কাজের ক্ষুদ্র মান ছিল বল এবং ক্ষুদ্র সরণের গুণফলের সমান। তাহলে যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের সমান, অর্থাৎ ডিডব্লিউ এর ইন্টিগ্রেশনের সমান। তাহলে এই ইন্টিগ্রেশন হচ্ছে ডাব্লিউ1 ডাব্লিউ2, অর্থাৎ এখানে হচ্ছে সরাসরি ডাব্লিউ এর পরিবর্তন আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন। এখন যদি আমরা এটা বের করতে না পারি, তাহলে এই মানটা আমরা সরাসরি এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, এখন এই যে বিষয়টা আমরা বললাম, এই বিষয়টাকে আমরা একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি। যে ধরা যাক আমরা এখানে ওয়াই এক্সিস আঁকলাম, এখানে দুইটা এক্স এক্সিস দিয়ে আমি বোঝাচ্ছি যে মনে করো এটা হচ্ছে আমার এফ এক্স, আমি স্মল এফ দিয়ে লিখি, এটা হচ্ছে আমার এফ এক্স, মানে আমি এখান থেকে এই পর্যন্ত এফ এক্স এর পরিবর্তন বোঝাচ্ছি আর এখান থেকে এই উপরের দিকে আমি জিএক্স এর পরিবর্তন বোঝাচ্ছি, এটা হচ্ছে জিএক্স। এখন জিএক্সটা হচ্ছে এফ এক্স এর পরিবর্তনের হার, অর্থাৎ এফ এক্স ডিএফএক্স বাই ডিএক্স ইকুয়াল টু হলো আমার জিএক্স। তো জিএক্স হতো একটা ফাংশন, ধরা যাক এই জিএক্স ফাংশনকে যদি আমি গ্রাফ আঁকি, তাহলে আমি এরকম একটা গ্রাফ পাবো এবং এফএক্স ফাংশনেরও হয়তো একটা গ্রাফ হবে, সেই গ্রাফটা এরকম একটা কিছু হবে। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে এফএক্স ফাংশনকে এক্স এর, আমি এখানে এক্স এর দুইটা নির্দিষ্ট মান চিন্তা করতেছি। অর্থাৎ এক্স এর মান এখানে হচ্ছে x1, এখানে হচ্ছে x2 এবং একই স্কেলে আঁকা, কাজে এখানেও x এর মান x1, এখানে x এর মান x2। তাহলে এই x1 থেকে x2 পর্যন্ত এরকম আমরা ছোট ছোট স্মল কতগুলো ডিভিশন কল্পনা করতেছি, এরকম ছোট ছোট স্মল কতগুলো ডিভিশন, যেই ডিভিশন গুলোকে আমরা বলতেছি dx। এই প্রত্যেকটা ডিভিশনের লেংথ হচ্ছে আমাদের dx। এখানেও স্মল ডিভিশন একই রকম ভাবে চিন্তা করলাম, ওই এই স্মল ডিভিশন গুলো চিন্তা করলাম। তাহলে এই ছোট ছোট স্মল ডিভিশন গুলাতে এখানে প্রথম এই এফএক্স এর মান হচ্ছে, এই মানটা হচ্ছে fx1, আর এই ছোট ছোট ডিভিশন গুলো পার হওয়াতে মানে fx1, আর এই ছোট ছোট ডিভিশন গুলো পার হয়ে যখন x1 এর মান x2 হলো, তখন এই fx এর মান হচ্ছে আমাদের fx2।
এটা হচ্ছে fx2, সরি fx2 টা এখানে না, fx2 টা আমাদের এখানে, এই হচ্ছে আমাদের fx2, এখানে হচ্ছে, এখানে fx1, এখানে হচ্ছে fx2। তাহলে x1 এর ছোট ছোট মানের পরিবর্তন হওয়াতে আমাদের, যদি আমরা বলি যে fx এর পরিবর্তন এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত, তাহলে এই x1 এর জন্য এই 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 এখান থেকে সামান্যটুকু পরিবর্তন হলো, তাহলে fx, তার মানে fx এর মান এখান থেকে যখন এখান পর্যন্ত পরিবর্তন হলো, এই পরিবর্তনগুলো হচ্ছে এই ক্ষুদ্র পরিবর্তন। অর্থাৎ এখানে প্রতিটা ক্ষুদ্র পরিবর্তনকে আমরা নাম দিতেছি dfx। অর্থাৎ এই dfx গুলো সব যোগ হয়ে যে রেজাল্টটা হবে, সেই রেজাল্টটাকেই কিন্তু আমরা বলতে পারবো fx2 মাইনাস fx1। এই ছোট ছোট dfx গুলো যোগ হয়ে যে রেজাল্টটা হবে, সেই রেজাল্টটা হবে fx2 মাইনাস fx1। আচ্ছা, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে এই gx, ধরা যাক এইখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হলো gx1, আর এটার সাথে খুবই ক্ষুদ্র পরিবর্তন, এটাকে যদি আমরা বলি dx, তাহলে এই gx1 এবং এই dx গুণ করে আমরা এই ছোট্ট এরিয়াটুকু পাবো, এখন যদি এটাকে আমরা যথেষ্ট ছোট বলি, তাহলে এই এরিয়াটার মধ্যে এখানে সামান্য একটুখানি অংশ বাদ যাবে, কিন্তু dx কে যদি আমি ক্ষুদ্র বিবেচনা করি, তাহলে এই এরিয়া বলতে আমরা এই দৈর্ঘ্যকে এই ছোট্ট দৈর্ঘ্য দিয়ে গুণ করলে আমরা এই এরিয়াটা পাবো। ঠিক একইভাবে পরবর্তীতে আরেকটা ছোট এরিয়া পাবো, তাহলে এরকম ভাবে যদি এই সবগুলো এরিয়াকে যোগ করি, তাহলে আমরা আসলে এই টোটাল এরিয়াটা পাবো, যেই টোটাল এরিয়াটাকে আমরা বলতেছি gx dx এর ইন্টিগ্রেশন। অর্থাৎ আমরা এখানে এই টোটাল এরিয়াটাকে বলতে পারবো এই দুটো প্রান্তীয় মানের বিয়োগফলের সমান। অর্থাৎ এই দুটো বাউন্ডারি ভ্যালু, fx এর এই দুটো বাউন্ডারি ভ্যালুর বিয়োগফলটা হয়ে যাবে এই টোটাল এরিয়াটার সমান। কাজেই তখন আমরা লিখতে পারবো এরকম, যদি dfx by dx equals to gx হয়, তবে gx dx কে ইন্টিগ্রেশন করলে যে রেজাল্টটা, সেটা আমরা fx হতে পাবো। অর্থাৎ g dx কে ইন্টিগ্রেশন করলে যে ফলাফলটা, সেটা আমরা fx এর মানের পরিবর্তন থেকে পাবো। তাহলে আমাদের আসলে এইটা বের করতে হবে না, এটা কিন্তু আমাদের বের করার দরকার নেই। আমরা যদি কোনোভাবে fx টাকে জানি, তাহলে fx এর দুইটা প্রান্তীয় মানের বিয়োগফল থেকেই আমরা gx dx টাকে পাবো। তার মানে হচ্ছে যে আমরা যদি বলি এরকম যে ইন্টিগ্রেশন x কিউব dx ইকুয়ালস টু হোয়াট, তাহলে এই x কিউবটা, তাহলে তার মানে আমি আগের কথায় আবার বলতেছি, ইন্টিগ্রেশন gx dx ইকুয়ালস টু fx, ইন্টিগ্রেশন gx dx ইকুয়ালস টু আমরা fx থেকে fx, ইন্টিগ্রেশন gx dx পাবো আমরা fx হতে পাবো যদি fx কে ডিফারেন্সিয়েট করে gx পাওয়া যায়। যদি fx কে ডিফারেন্সিয়েট করে gx পাওয়া যায়, তাহলে এখন আমার দেখতে হবে যে কাকে ডিফারেন্সিয়েট করে x কিউব পাওয়া যায়, সেটা আমাকে দেখতে হবে। এখন আমরা জানি কি, x টু দি পাওয়ার 4 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ddx করি, তাহলে আমরা পাই 4x কিউব। তাহলে এখন এখানে 4 দিয়ে ভাগ করি, তার মানে 1/4, x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো শুধু x কিউব। অর্থাৎ dx অফ 1/4 x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে আমাদের x কিউব। তাহলে ddx অফ 1/4 x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু যদি x কিউব হয়, তাহলে এই যে সেই আগের মতো করে আমরা বলতেছি যে d 1/4 x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হলো x কিউব dx। তাহলে এইটার ইন্টিগ্রেশন মানে হচ্ছে এটা, অর্থাৎ ইন্টিগ্রেশন x কিউব dx মানে হচ্ছে d অফ x টু দি পাওয়ার 4, 1/4 x টু দি পাওয়ার 4, তার মানে এটা হচ্ছে 1/4 x টু দি পাওয়ার 4।
তার মানে এক্স কিউব ডিএক্স এর ইন্টিগ্রেশন আমরা সরাসরি 1/4 x টু দি পাওয়ার 4 থেকে পাবো। এক্স কিউব ডিএক্স এর ইন্টিগ্রেশন আমরা সরাসরি 1/4 x টু দি পাওয়ার 4 থেকে পাবো। এটা কিভাবে বুঝলাম? কারণ আমরা এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার n এই ফাংশনকে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় সেটার ফর্মুলা আমরা আগে থেকেই জানি। তাহলে যে সমস্ত ফাংশনগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করে অপর কোনো ফাংশনে যেতে পারি, আমরা ওই ফাংশনগুলোর মধ্যেই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের ফর্মুলা সুন্দর করে লিখে ফেলতে পারবো। অর্থাৎ আমরা এখন বলবো যে যদি d dx of fx equals to gx হয়, তবে ইন্টিগ্রেশন gx dx equals to fx হবে। এখানে একটা ছোট্ট সংযুক্তি দরকার, এটা একটু বলে দেই যে আমরা বলছি d dx of fx equals to gx। এই d dx of fx মানে হচ্ছে fx এর পরিবর্তনের হার বের করা। যদি fx এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট থাকে, তাই আমি বললাম যে fx তো একটা ফাংশন, সাপোজ x কিউব, কিন্তু আমি বললাম যে না x কিউবের সাথে একটা 4 আছে, তাহলে এটাকে যদি আমরা d dx করি, এটা ডিফারেন্সিয়েশন করি, তাহলে d dx মানে হচ্ছে যে x এর পরিবর্তন হবে, কিন্তু 4 তো কনস্ট্যান্ট, তাহলে 4 এর তো কোনো পরিবর্তন হবে না। তাহলে 4 এর কোনো পরিবর্তন না হওয়ার কারণে আমরা এখানে যে ফলাফলটা পাবো, এখানে 4 না থাকলেও আমরা সেখানে একই ফলাফল পাবো। অর্থাৎ কোনো ফাংশনের পরিবর্তনের হার যা হয়, সেই ফাংশনের সাথে একটা কনস্ট্যান্ট থাকলেও তার পরিবর্তনের হার তাই হয়। তাই যখন আমরা d dx of fx equals to gx লিখব, তাহলে ইন্টিগ্রেশন gx dx equals to fx লিখে আমরা fx এর সাথে একটা c দিব। এই সিটা ধরে নিব যে এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মানটা আমরা জানি না, বিশেষ ক্ষেত্রে এই কনস্ট্যান্টের মান আমরা বের করতে পারবো, কিন্তু আমাদের এই কনস্ট্যান্টটা আমরা ব্লাইন্ডলি আমরা একটা কনস্ট্যান্ট লিখবো এই জন্য যে এই পরিবর্তনের হারের ক্ষেত্রে যদি এই কনস্ট্যান্টটা, অর্থাৎ এই কনস্ট্যান্টটা যদি থাকে তাহলেও আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে জিএক্স পাই, এই কনস্ট্যান্টটা না থাকলেও এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা জিএক্স পাই। তাই ইন জেনারেল ধরে নিব যে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট আছে। সো যখন আমরা লিখবো ইন্টিগ্রেশন, x কিউব dx equals to x to the power 4/4, তখন আমরা শুধু এইটুকু না লিখে এর সাথে একটা কনস্ট্যান্ট আছে বলে মনে করে নিব। এই কনস্ট্যান্টটাকে আমরা বলবো সমাকলন ধ্রুবক। কিন্তু এখানে আবার একটা মজা আছে, সেটা হলো যে যদি আমরা এই ইন্টিগ্রেশনের জন্য কোনো একটা সীমা নির্ধারণ করে দেই, যদি আমরা বলি যে এই ইন্টিগ্রেশনটা করব x এর একটা মান x1 থেকে x2 পর্যন্ত, তখন কিন্তু এই সমাকলন ফলাফলটার ক্ষেত্রে এই সমাকলন ধ্রুবকটা আমাদের কাজে লাগে না। কারণ হলো ধ্রুবকটা যেহেতু ধ্রুবক, কাজেই x2 মানের জন্য আমি এই ধ্রুবকটাকে যদি লিখি, আবার বিয়োগ করার সময় x1 মানের জন্য আমরা পুনরায় এই ধ্রুবকটাকে লিখব, তাহলে এই দুইটা বিয়োগফল থেকে কিন্তু এই ধ্রুবকটা চলে যাবে। অর্থাৎ তখন সমাকলন ধ্রুবকের ক্ষেত্রে আমাদের এই ধ্রুবক আছে এই জিনিসটা আমাদের আর চিন্তা করতে হবে না। তখন আমরা x2/4 মাইনাস x1 টু দি পাওয়ার 4/4 এটা থেকে আমরা ফলাফলটা পাবো। তো এটাকে আমরা বলি ইনডেফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট যোগজ। অর্থাৎ এই সমাকলন ধ্রুবকটা আমরা বলবো অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে, অর্থাৎ যখন আমরা যোগজীকরণের এই সীমাটাকে উল্লেখ করব না, অনির্দিষ্ট যোগজের জন্য, অনির্দিষ্ট যোগজের ধ্রুবক, এই ধ্রুবকটার নাম হচ্ছে অনির্দিষ্ট যোগজের ধ্রুবক। কিন্তু যদি আমি যোগজীকরণটা বা ইন্টিগ্রেশনটা কোনো নির্দিষ্ট সীমার ভিতরে করি, তখন আমাদের এই ফলাফলটা লিখতে হবে না আর কি। সো আমি এখন এই ইন্টিগ্রেশনের একটা ছোট্ট এক্সাম্পল দেখিয়ে আজকের ক্লাসটা শেষ করব, যে এই ইন্টিগ্রেশনটা আমি আসলে যে যেমন আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছি যে যখন বলের মানটা সরণের সাথে সাথে পরিবর্তনশীল হয় এবং সেই পরিবর্তনশীল বলটা যখন সরণের সাথে কোনো একটা সুনির্দিষ্ট গাণিতিক সম্পর্ক দ্বারা প্রতিষ্ঠিত থাকে, তখন সেক্ষেত্রে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যবহার করতে পারি। এটা আমরা এই উদাহরণ থেকে নিশ্চয়ই বুঝতে পারছি। কিন্তু আমি আরেকটা জিনিস যেটা আমরা 9-10 যেগুলো ব্যবহার করছি, সেগুলোর ক্ষেত্রে আমি এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে আজকের ক্লাস আপাতত শেষ করব। সেটা হলো যে দেখো, তোমরা অলরেডি কিন্তু এই ফর্মুলাটা তোমরা সবাই জানো যে v ইকুয়ালস টু, এই
আমাদের যেটাকে আমরা বলি সমতরণে চলমান কণার গতির সমীকরণ, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তারপর এটাও জানো s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন এই যে আমরা বললাম v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আর এখান থেকে আমরা এটাকে ব্যবহার করি, তারপরে আরো যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনটা এখন আমরা দেখব। যে দেখো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে আমরা ত্বরণকে সংজ্ঞায়িত করছি যে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ ডিভি বাই ডিটি। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে ত্বরণ যদি বেগের পরিবর্তনের হার হয়, ওই যে আমরা বলছিলাম ডি এফ এক্স বাই ডিএক্স ইকুয়ালস টু যদি জিএক্স হয়, তাহলে জিএক্স ইন্টিগ্রেশন জিএক্স ডিএক্স ইকুয়ালস টু ডিএফএক্স হবে। সেই অনুসারে আমরা এখানে এটা হচ্ছে ডিভি, তাহলে ডিভি ইকুয়ালস টু এ ডিটি বলতে পারি। অর্থাৎ বেগের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে ত্বরণ ইন্টু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের পরিবর্তন। তাহলে ইন্টিগ্রেশন ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ ডিটি বলতে পারি আমরা। তাহলে ইন্টিগ্রেশন ডিভি মানে কি? বেগের মান একটু একটু করে চেঞ্জ হয়ে হয়ে বেগের যে টোটাল চেঞ্জ হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিভি। তাহলে আমরা যদি বলি, আর এখানে এ ডিটি মানে কি? টি এর মান একটু একটু করে চেঞ্জ হবে। তাহলে ধরে নিই টি এর আদি মান হচ্ছে 0 আর টি এর শেষ মান হচ্ছে টি। তাহলে টি এর মানের পরিবর্তনের সাথে সাথে আমরা যখন বলতেছি এটা হচ্ছে সমতরণ, কাজেই এই ত্বরণ এর কোনো পরিবর্তন নাই, এই ত্বরণ এর কোনো পরিবর্তন। আর আমরা এখানে বলছি এই এ ডিটি, এই ইন্টিগ্রেশন প্রতীকটা কিন্তু এই সামেশন প্রতীক থেকে আসছে, আর সামেশন মানে হচ্ছে একটার পর একটা যোগ। তাহলে প্রতিটা যোগের ক্ষেত্রে এ এর মানটা কনস্ট্যান্ট থাকবে, কাজে আমরা এই কনস্ট্যান্ট এটাকে সামেশন প্রতীকের বাইরে নিয়ে আসলাম, 0 টু টি বললাম। তাহলে এ ডিটি, তাহলে এই এ ডিটি, এই ডিটি গুলোকে, আচ্ছা এখন আর ভি এর মানও, ভি এর আদি মান হচ্ছে ইউ আর ভি এর শেষ মান হচ্ছে ভি। তাহলে ছোট ছোট ভি গুলোকে যোগ করে ভি এর মান ইউ থেকে ভি পর্যন্ত হচ্ছে। তাহলে ইউ থেকে ভি পর্যন্ত, তাহলে মোট পরিবর্তনকে আমরা এখন বলতে পারি ভি এর শেষ মান থেকে ভি এর আদি মান ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এ, এই যে ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে টি এর শেষ মান থেকে টি এর আদি মানের বিয়োগফল। তাহলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, দ্যাট ইজ এখান থেকে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই যে সম্পর্কটা আমরা প্রতিপাদন করলাম, এটা হচ্ছে আমাদের প্রথম সম্পর্ক। এখানে আমরা কি করলাম? ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সাহায্যে ত্বরণের যে সঠিক সংজ্ঞা, অর্থাৎ ত্বরণ হচ্ছে বেগের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সময়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের পরিবর্তনের ক্ষেত্রে বেগের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের পরিবর্তনে বেগের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে সময়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন দিয়ে ভাগ করে আমরা ত্বরণের তাৎক্ষণিক মান পাই। যে ত্বরণটাকে আমরা এইভাবে করে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে সংজ্ঞায়িত করে আমরা ত্বরণ, বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক আমরা এরকম ভাবে বের করতে পারলাম যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে ইউ প্লাস এটি। আচ্ছা, এখন আমরা আসি এই সম্পর্কটার ক্ষেত্রে। এই সম্পর্কটার ক্ষেত্রে আমরা কিভাবে এই ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসকে ব্যবহার করব। আমি এদিক দিয়ে একটু মুছে নেই। দেখো যে আমরা আবার বেগের ডেফিনেশন আমরা জানি ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। ভি ইকুয়ালস টু হচ্ছে ডিএস বাই ডিটি। তাহলে আমরা ডিএস ইকুয়ালস টু ভি ডিটি বলতে পারি, ডিএস ইকুয়ালস টু ভি ডিটি। তাহলে যদি আমরা এখন এটাকে ইন্টিগ্রেট করি, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএস মানে হচ্ছে এস এর ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলোকে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে টোটাল এস পাবো এখানে আমরা, আর এটাকেও আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন ভিডিটি। কিন্তু একটু আগে আমরা প্রমাণ করলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ডিটি। আচ্ছা, এখন এখানে ইন্টিগ্রেশন করে এস এর মান 0 থেকে এস পর্যন্ত, আর এখানেও আমরা ইন্টিগ্রেশন করব টি এর মান 0 থেকে টি পর্যন্ত। তাহলে এখানে ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে ইউ প্লাস এটি, তার সাথে ডিটি যোগ হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে ইউ এর মান এবং এটি এর মানের যোগফলের সাথে ডিটি যোগ হচ্ছে। তাহলে এটা যেহেতু যোগ এবং এটা সামেশন, কাজে আমরা এই যোগগুলোকে আবার এরকম ভাবে ভেঙে লিখতে পারি। অর্থাৎ এটাকে আমরা এরকম লিখতে পারবো ইন্টিগ্রেশন 0 টু টি ইউ ডিটি
ইউ ডিটি প্লাস ইন্টিগ্রেশন 0 টু টি এ ডিটি, এ এ এ ডিটি না, এ টি ডিটি। তাহলে এই ইউটা তো হচ্ছে কনস্ট্যান্ট, আদিবেগ ইউটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ইউ ডিটি আমরা এরকম লিখলাম 0 টু টি ডিটি প্লাস এখানেও এটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন 0 টু টি এ বাইরে নিয়ে আসলাম টি ডিটি। এই যে টি ডিটি এটা আমরা একটু আগে আমরা একটা জিনিস দেখলাম কিন্তু গত এক্সাম্পল, গত মানে লাস্ট এক্সাম্পলে আমরা দেখলাম যে ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স ইকুয়ালস টু হলো আমাদের এক্স টু দি পাওয়ার 4/4, অর্থাৎ এখানে যে পাওয়ারটা থাকবে পাওয়ারটা 1 বেড়ে যাবে আর এই 1 বৃদ্ধি পাওয়া পাওয়ারটা এখানে নিচে আসবে, অর্থাৎ আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে এখানে টি এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার 1 প্লাস 1 দ্যাট ইজ টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 2। তাহলে এখানে এটা হয়ে যাবে যে ইউ এই ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি পাবো, তাহলে এখানে ইউটি হবে প্লাস এ, আর এখানে টি ডিটি এটাকে ইন্টিগ্রেশন করলে হবে টি স্কোয়ার বাই 2, টি স্কোয়ার বাই 2। এবং এখানেও সর্বোচ্চ মান হচ্ছে টি আর সর্বনিম্ন মান শেষের মান হচ্ছে টি, প্রান্তীয় মান হচ্ছে 0, কাজে টি এর মান 0 বসালে কোনো মান থাকবে না, তাই আমি একবারে টি স্কোয়ার বাই 2 লিখে ফেললাম। আর এখানেও ডিটি সবগুলো টি কে যোগ করব, যোগ করলে আমাদের টোটাল চেঞ্জ টি পাওয়া যাবে, কাজে টি 0 টু টি, কাজে এখানে হয়ে গেল ইউটি। তাহলে ইউটি প্লাস টি স্কোয়ার বাই 2 দ্যাট ইজ আমরা সম্পর্ক পেয়ে গেলাম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই হচ্ছে আমাদের গতির সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে ইন্টিগ্রাল ক্যালকুলাসের প্রয়োগ। আমরা যদি এই জিনিসটা বুঝে থাকি, তো আমরা এখানে যে ধরনের ক্যালকুলাসের সম্পর্ক ব্যবহার করলাম আমাদের এই রকম বা এর চেয়ে সামান্য কিছু কমপ্লিকেটেড ডিফারেন্সিয়াল বা ইন্টিগ্রাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনই আমাদের ফিজিক্সে ব্যবহৃত হবে। কিন্তু যখন আমরা ক্যালকুলাসের অঙ্ক করব, আরো কঠিন কঠিন ক্যালকুলাসের অঙ্ক করব, সেই অঙ্কগুলো না পারলেও আমাদের ফিজিক্সের ক্যালকুলাস বুঝতে কোনো সমস্যা হবে না যদি আমরা এই লেকচারটা ভালো করে বুঝে থাকি। তো লেকচারটা একটু লম্বা হলো, আশা করি তোমরা এই লেকচারের ভিতরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ডিসকাস করব। তো তোমাদেরকে ধন্যবাদ আজকের এই ক্লাসে পার্টিসিপেট করার জন্য, এবং লেকচারের ভিডিও আপলোড হবে, আশা করি তোমরা লেকচারটা ভালো করে দেখবে এবং অবশ্যই কোনো কিছু বুঝতে না পারলে মাঝখানে আমাকে প্রশ্ন করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।